একজন বন্দী যার মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়ে গেছে। যখন তার শেষ ইচ্ছা জিজ্ঞাসা করা হলো, তখন সে এমন একটা অনুরোধ করল যা পুরো জেলায় হইচই ছড়িয়ে দিল। সে বলল, আমার ইচ্ছা হলো আমার জীবনের শেষ রাত একটা কুমারী মেয়ের সাথে কাটাতে, যে নিজের সম্মতিতে আমার বউ হবে। মসজিদে ঘোষণা করিয়ে দিন, কোনো মেয়ে কি এর জন্য প্রস্তুত? পুলিশের লোকেরা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। এর ইচ্ছা কি কখনো পূরণ করা সম্ভব? এক রাতের জন্য মেয়ে কোথা থেকে আসবে? আর যদি বিয়ে হয়ে যায় তো সেই রাতে কি হবে? আমার নাম সোনালী বার্মা। আমি ৩০ বছরের লেডি ইন্সপেক্টর। আমার জীবনের বেশিরভাগ অংশ আদালত, থানা এবং এই জেলের দেয়ালের মধ্যে কেটেছে। আমি অসংখ্য মুখ দেখেছি, কিছু নরম, কিছু কঠিন, কিছু নির্দোষ মনে হওয়া এবং কিছু পাথরের মতো হৃদয়বান। রাজেশ আমাকে একটা অদ্ভুত দ্বিধায় ফেলে দিয়েছিল। সে সাধারণ অপরাধী বলে মনে হয়নি। চোখে একটা গভীর দুঃখ এবং মুখে রহস্যময় শান্তি, যেন সব কিছু বুঝে নিয়েও চুপ করে বসে আছে। সে মাত্র ১৯ বছরের ছেলে। এই কথাটা আমার হৃদয়ে তীরের মতো বিঁধছিল, যে ছেলেটা এখনও দুনিয়া ঠিকমতো দেখতেও পারেনি, তাকে এখন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সে খুব কম কথা বলতো, যেন মনে হতো সে বলতেই চায় না। অনেকবার মন চাইতো জিজ্ঞাসা করি, রাজেশ, তুমি কোনো এমন অপরাধ করেছ যার সাজা মৃত্যু? কিন্তু তার মুখের ওপর ছড়ানো হতাশা আমার ঠোঁট সিলিয়ে দিত। পুলিশের চাকরি আমাকে কঠিন হৃদয়বান করে দিয়েছিল, কিন্তু রাজেশের সামনে হৃদয়ে একটা নরম ভাব জেগে উঠত। আমি জানতাম যে এখানে বন্দীদের সাথে যথেষ্ট সম্পর্ক রাখা নিষিদ্ধ, আইন কঠিন। এরপরও ভিতরে কোথাও একটা প্রশ্ন বারবার মাথা তুলত, এই ছেলেটা কি সত্যি অপরাধী নাকি পরিস্থিতির শিকার? এই চিন্তার মধ্যে আজ আমাকে একটা বিশেষ আদেশ মিলেছে, এমন একটা আদেশ যা শুধু রাজেশের শেষ ইচ্ছার সাথেই যুক্ত। ২ দিন পর বন্দি নম্বর ৮৭০কে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই সময়ে তাকে তার মা এবং বাবার সাথে শেষবার দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। এই খবর শুনে আমার হৃদয়ে একটা অদ্ভুত অস্থিরতা ছড়িয়ে পড়ল। জেলের পরিবেশে কঠোরতা সাধারণ ব্যাপার, কিন্তু আজ বাতাসে দুঃখ এবং ভয়ের মিশ্রিত অবস্থা ছিল। আমি জানতাম যে মৃত্যুদণ্ড পাওয়া প্রত্যেক বন্দীকে শেষ ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয়। ইচ্ছা সে কোনো বিশেষ খাবার, দেখা বা অন্য কোনো আকাঙ্ক্ষা। কিন্তু কেউ এমন অদ্ভুত অনুরোধ করেনি যেমন রাজেশ পরে করবে। রাজেশ কুমার দেখতে একটা ভদ্র ছেলে। যখন তার মায়ের সাথে দেখা করল, তখন দৃশ্য হৃদয় বিদরক ছিল। সেই মহিলা তার ছেলের গলায় জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন, তুমি নির্দোষ। তার বিশ্বাস আমাকে নাড়িয়ে দিল। সাজা শোনানো হয়ে গেছে, তবু সে আশা করছিলেন যে কোনো উপায় হবে। সেই দিন আমাকে রাজেশের শেষ ইচ্ছা জিজ্ঞাসা করার আদেশ মিলল। আমি ভেবেছিলাম হয়তো সে তার পরিবারের সাথে কিছু সময় চাইবে বা কোনো সাধারণ ইচ্ছা প্রকাশ করবে, কিন্তু যখন আমি তার সামনে গেলাম তখন তার মুখে অদ্ভুত শান্তি ছিল। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, রাজেশ, তোমার কি কোনো শেষ ইচ্ছা আছে যা বলল পূরণ করার চেষ্টা করা হবে? সে আমার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য চুপ রইল, তারপর বলল, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু প্রতিশ্রুতি দাও যে তা পূরণ করবে। আমি উত্তর দিলাম, এটা প্রত্যেক বন্দিরই অধিকার, তোমার ইচ্ছা পূরণ করার পুরো চেষ্টা হবে। আমি ভেবেছিলাম হয়তো সে কারো সাথে দেখা করতে যায়, কিন্তু যখন আমি তাকে এসপি সাহেবের কাছে নিয়ে গেলাম এবং তিনি নরম স্বরে জিজ্ঞাসা করলেন, ছেলে, তোমার শেষ ইচ্ছা কি? তখন তার ঠোঁট থেকে যে শব্দ বের হলো তা পুরো ঘরটাকে থমকে দিল। রাজেশ বলল, আমি জীবনে প্রথম এবং শেষবার বিয়ে করতে চাই। আমার বউয়ের সাথে একটা রাত কাটাতে চাই, ফাঁসির আগে। রাজেশের কথা শুনে ঘরে নিস্তব্ধতা নেমে এলো। আমি, এসপি সাহেব এবং বাকি অফিসাররা অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালাম। এসপি সাহেব কয়েক মুহূর্তের নীরবতার পর গম্ভীরভাবে বললেন, ছেলে, বিয়ে তো আমরা করিয়ে দিতে পারি, কিন্তু ভাবো কোন মেয়ে তোমার সাথে বিয়ে করবে যখন সবাই জানে যে তোমাকে 2 দিন পর মৃত্যুদণ্ড দেওয়া হবে?
তুমি গরিব ঘরের ছেলে, না কোনো ধন সম্পদ, না প্রভাব বা রসুক। কোনো মেয়ে কেন তার জীবন একদিনের বউ হয়ে নষ্ট করবে? রাজেশ চুপচাপ শুনতে রইল, মুখে অদ্ভুত শান্তি। তারপর বলল, আমি আমার কথায় অটল স্যার। আমার শেষ ইচ্ছা এটাই। এসপি সাহেব কিছুটা রেগে বললেন, অন্য কোনো ইচ্ছা চেয়ে নাও, কোনো খাবার, কারোর সাথে দেখা বা কোনো জায়গায় যাওয়া। বিয়ে সম্ভব নয়। রাজেশ আসতে বলল, স্যার আপনারা চিন্তা করবেন না, আমার বিয়ে নিজে থেকেই হয়ে যাবে। শুধু আপনারা একটা কাজ করুন, মসজিদে ঘোষণা করিয়ে দিন যে বন্দি রাজেশ কুমার তার মৃত্যুদণ্ডের আগে একদিনের জন্য কোনো মহিলার সাথে বিয়ে করতে চায়, এমন কোনো মহিলার সাথে যে নিজের ইচ্ছায় তার বউ হবে। এসপি সাহেব কাঁধ ঝাঁকিয়ে বললেন, ঠিক আছে, ঘোষণা করিয়ে দেব, কিন্তু আমরা নিশ্চিত যে কোনো মহিলা আসবে না। ভালোকে কে এমন শর্তে বিয়ে করবে? সেই সন্ধ্যায় জেলের কাছে একটা মসজিদ থেকে ঘোষণা গর্জন করতে লাগল, বন্দি নম্বর 870 রাজেশ কুমার তার শেষ ইচ্ছা হিসেবে একদিনের জন্যে কোনো মহিলার সাথে বিয়ে করতে চায়। যদি কোনো মহিলা নিজের ইচ্ছায় রাজি হয় তো সে জেল প্রশাসনের সাথে যোগাযোগ করুক। এই ঘোষণা পুরো কানপুরে ছড়িয়ে পড়ল, কিন্তু আমাদের হৃদয় বিশ্বাস ছিল যে কেউ আসবে না। আমরা সবাই ভেবেছিলাম যে কোনো মহিলাও এমন শর্তে এগিয়ে আসবে না। রাজেশ গরিব ঘরের ছেলে, না খ্যাতি না মর্যাদা, তাকে কে স্বামী হিসেবে মেনে নেবে? আমাদের কাছে এটা সব একটা রসিকতা মনে হলো। কিন্তু ঘোষণার মাত্র 1 ঘন্টা পর একটা সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে এলো। ম্যাডাম, জেলের গেটে একটা মেয়ে বুয়ের পোশাকে দাঁড়িয়ে আছে, আর তার সাথে একজন পণ্ডিতজিও আছেন। এটা শুনে এসপি সাহেব এবং আমি দুজনেই অবাক হয়ে গেলাম। আমরা দ্রুত বাইরে গেলাম। তো সামনে 17-18 বছরের একটা কোমল মেয়ে দাঁড়িয়েছিল। সে লাল শাড়িতে সজ্জিত ছিল, সাজানো, কিন্তু মুখে অদ্ভুত শান্তি এবং দৃঢ়তা। তার সাথে একজন বয়স্ক পণ্ডিতজি দাঁড়িয়েছিলেন, হাতে বিয়ের রেজিস্টার নিয়ে। এসপি সাহেব কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, পণ্ডিতজি, এটা কি ঘটনা? এই মেয়েটা কে? তিনি সম্মানের সাথে উত্তর দিলেন, সাহেব, এই মেয়েটা নিজে আমার কাছে এসেছিল। এটা বলল যে সে রাজেশ কুমারের সাথে বিয়ে করতে চায়। আমি লক্ষ লক্ষ বুঝিয়েছি যে বেটি, সে মৃত্যুদণ্ডের বন্দী, তুমি কেন তোমার জীবন নষ্ট করছো? কিন্তু সে মানেনি, বলতে লাগলো, এটা আমার সিদ্ধান্ত, আমি তাকে সত্যিকারে ভালোবাসি। তার কথা শুনে আমার শরীরে কাঁপুনি দৌড়ে গেল। জেলের উঠোনে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে রাজেশ কি সত্যিই কেউ এতটাই চায় যে দুনিয়া, সম্মান সব ছেড়ে দিতে প্রস্তুত। কিন্তু আইন বলছিল বন্দির শেষ ইচ্ছা পূরণ করতে হবে। তাই আমরা অনুমতি দিলাম। পণ্ডিতজিকে ভিতরে ডাকা হলো, রাজেশকে কারাগার থেকে বের করা হলো। জেলের অফিসে সংক্ষিপ্ত রীতিনীতির সাথে তাদের বিয়ে হয়ে গেল। বিয়ে সম্পন্ন হবার পর রাজেশ মৃদু হেসে বলল, এখন আপনারা প্রতিশ্রুতি অনুযায়ী আমার বউকে আমার কাছে পাঠিয়ে দিন। আমি তার সাথে কিছু কথা বলতে চাই, শুধু 1 রাতের ব্যাপার। আমি তার কথা শুনে চমকে উঠলাম, কিন্তু এসপি সাহেব চুপচাপ মাথা নাড়লেন। আমি বউকে রাজেশের কারাগার পর্যন্ত পৌঁছে দিলাম। দরজা বন্ধ করে বাইরে চলে এলাম। ভেবেছিলাম হয়তো কিছুক্ষণ পর সে নিজেই বাইরে চলে আসবে, কিন্তু সময় কেটে যাচ্ছে এবং ভিতর থেকে হালকা হালকা ফিসফিসানির শব্দ আসতে লাগল, যেন কেউ কিছু খোলার চেষ্টা করছে। আমি কিছুক্ষণ লক্ষ্য করলাম, কিন্তু শান্তিতে অফিসে ফিরে গেলাম। রাত গভীর হতে লাগল। তারপর হঠাৎ জেলের পরিবেশ একটা চিৎকারে গর্জন করতে লাগল। আমি দৌড়ে রাজেশের কারাগারের দিকে গেলাম। দরজা খুলে তো সেই মেয়েটা বউয়ের পোশাকে দাঁড়িয়েছিল, ঘোমটা নিচে এবং শ্বাস প্রশ্বাস অগোছালো। সেই মেয়েটা অগোছালো শ্বাস নিচ্ছিল, পুরো শরীর কাঁপছিল। আমি বিস্ময়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? তুমি তো নিজের ইচ্ছায় বিয়ে করে এসেছিলে, এখন কি বদলে গেল? সে কাঁপা কাঁপা সরে বলল, আমাকে এখান থেকে বের করে দিন, আমি এখানে থাকতে চাই না। আমি বিদ্রূপের সরে বললাম, কেন? ভালোবাসার নেশা শেষ গেল নাকি? এখন পরিণতির ভয় জেগে উঠল? কিন্তু সে চুপ রইল, কাপড়ের আঁচল মুঠোয় চেপে দাঁড়িয়েছিল। মুখে এমন ভয় ছিল যেন কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে উঠেছে। আমি দরজা খুলতেই সেই মেয়েটা বিদ্যুতের মতো বাইরে বেরিয়ে গেল, কিছু না বলে দ্রুত চলে গেল। আমি কারাগার আবার বন্ধ করে সময় মতো আমার অফিসে ফিরে বসলাম।
সারা রাত চিন্তায় ডুবে রইলাম, তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার কি জানা ছিল যে সকাল হতেই একটা ঝড় আসছে? সূর্য উঠতেই এসপি সাহেব রাগে আমার অফিসে প্রবেশ করলেন। ইন্সপেক্টর সোনালি, তাৎক্ষণিক যাও এবং দেখো রাজেশ কোথায়। আমি বিস্ময়ে বললাম, স্যার, সে তার কারাগারে থাকবে। যাও দেখো, তারা গর্জন করলেন। আমার হৃদয়ে ধড়কন তীব্র হয়ে গেল। আমি দৌড়ে রাজেশের কারাগারের দিকে গেলাম। দরজার কাছে গিয়ে ডাক দিলাম, রাজেশ, বাইরে এসো। কিন্তু ভিতর থেকে কোনো উত্তর এলো না। কপালে ঘাম এসে গেল। আমি জানালা থেকে উঁকি দিলাম। ভিতরে একজন পুরুষের পোশাকে দেয়ালের কাছে শুয়েছিল। আমি দরজা খুলে এগিয়ে গেলাম এবং যেই সেই ব্যক্তিকে সোজা করলাম, আমার পায়ের নিচে মাটি সরে গেল। এটা সেই মেয়েটা ছিল যে কাল বউ হয়ে এসেছিল। এখন সে রাজেশের কাপড়ে মোড়া অজ্ঞান হয়ে পড়েছিল। আমার হাত কাঁপতে লাগল। এসপি সাহেবও সেখানে পৌঁছে গেলেন। দৃশ্য দেখে তারা দোহার মারলেন, এটা কি তামাশা? রাজেশ কোথায়? আমি কিছু বলতে পারলাম না। তারা চিৎকার করলেন, তোমার এ অসতর্কতা জেলের ব্যবস্থা নাড়িয়ে দিয়েছে। একটা মৃত্যুদণ্ডের বন্দী পালিয়ে গেছে। আমি স্তব্ধ হয়ে গেলাম, মাথা অসাড় হয়ে গেল। আমরা সবাই বুঝতে পারলাম যে রাজেশ এমন একটা চাল চলেছে যা আমাদের অন্ধ করে দিয়েছে। সে বউয়ের পোশাকে জেল থেকে পালিয়ে গেছে এবং এই মেয়েটা হয়তো তার সঙ্গী। ইচ্ছাকৃতভাবে তার জন্যই বলি হয়ে গেছে। যখন সে সজ্ঞান হল তো একদম শান্ত স্বরে বলল, আপনারা রাজেশের সাথে অন্যায় করেছেন, সে মৃত্যুদণ্ডের যোগ্য নয়। আমি রাগে বললাম, এটা আদালত সিদ্ধান্ত নেবে। সে হালকা হেসে বলল, সিদ্ধান্ত সময় নেবে এবং সময় প্রমাণ করবে যে সে নির্দোষ। এসপি সাহেব কঠোরতার সাথে আদেশ দিলেন, রাজেশকে তাৎক্ষণিক খুঁজে বার করো। যদি আমরা তাকে না ধরি তো পরিণতি ভয়ঙ্কর হবে। পুরো জেলে হইচই পড়ে গেছে। একটা মৃত্যুদণ্ডের বন্দী আমাদের সবাইকে প্রতারিত করে পালিয়ে গেছে। এসপি সাহেব রাগে ফুঁসছিলেন এবং আমার হৃদয় দ্রুত ধড়কাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম না যে আমি এত বড় ভুল কিভাবে করে ফেললাম। আমি এমন একজনের উপর ভরসা করেছি যে আমাদের চোখে ধুলো দিয়েছে। এখন শুধু একটা রাস্তা ছিল, সেই মেয়ের থেকে সত্য বের করা। রাজেশকে খুঁজে পাওয়া সম্ভব ছিল না। সে কয়েক ঘন্টা আগেই পালিয়ে গেছে। আমি কঠিন স্বরে বললাম, দেখো মেয়ে, এখন তোমার থেকে প্রশ্ন করা হবে। যদি তুমি সত্য না বলো তো পরিণতি ভালো হবে না। সে শান্ত ছিল, যেন সব কিছু আগে থেকেই ঠিক হয়ে আছে। বলল, আমি রাজেশের সম্পর্কে সব সত্য বলবো। আমি মন দিয়ে দেখলাম তার মুখে না কোনো ভয়, না অনুশোচনা। আমি জিজ্ঞাসা করলাম, কি সে সত্যিই তোমার ভাই, নাকি তোমরা লোকেরা এই নাটক রচনা করেছিলে? সে কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে বলল, না, সে আমার স্বামী। আমার ভিতরে রাগের ঢেউ উঠল। তাহলে তোমরা এটা সব কেন করলে? তুমি তার সাথে বিয়ে কেন করলে? তোমরা দুজনে জেলকে বোকা বানিয়েছ। রাজেশ পালিয়ে গেছে, কিন্তু মনে রেখো, আমরা তাকে খুঁজে বার করব। সে আমার চোখে চোখ রেখে বলল, আপনারা ভুল করছেন। সে পালায়নি, সে ফিরে আসবে। আমি চমকে উঠলাম। তোমাকে এত বিশ্বাস কেন? কারণ সে জানেই কোথায় যেতে হবে এবং কখন ফিরে আসতে হবে। এখন সে আমার স্বামী, সে আমাকে ছেড়ে যাবে না। তার স্বরে এমন বিশ্বাস ছিল যে এক মুহূর্তের জন্য আমার হৃদয়ও দুলে গেল। আমি কঠিন স্বরে বললাম, তোমাকে এত বিশ্বাস কেন? সে বলল, যদি আপনি আমার পুরো গল্প শোনেন তো হয়তো আপনার সিদ্ধান্ত বদলে যাবে। তখন আপনি বুঝবেন যে আসল অপরাধী কে এবং রাজেশ যা করেছে তা কেন করেছে। আমি চুপ হয়ে গেলাম। সেই মেয়েটা এখনও তার জায়গায় দাঁড়িয়েছিল, যেন কোনো বড় সত্য লুকিয়ে বসে আছে। তারপর সে আস্তে বলল, আমার নাম প্রীতি এবং আমার বড় বোনের মেয়ে রাজেশের সাথে হয়েছিল। প্রীতি কথা শুরু করল। রাজেশ ছোটবেলা থেকেই সাহসী এবং ভয়হীন ছেলে ছিল। হয়তো কোনো মুহূর্ত এমন আসেনি যখন সে কারোর সামনে পা পিছিয়ে দিয়েছে। সে আমার বাবার চাচাতো ভাইয়ের ছেলে ছিল, অর্থাৎ আমার ফুপুর ছেলে। বাবা তাকে খুব ভালোবাসতেন এবং যখন তারা আমার বড় বোনের মেয়ে রাজেশের সাথে করিয়ে দিলেন তো সে আমাদের ঘরের অংশ হয়ে গেল। আমাদের গ্রাম সহারানপুর ছোট ছিল, কিন্তু সেখানকার পরিবেশ অদ্ভুত ছিল।
এক রাতে রাজেশ ভাই আমাদের খালাতো বোনের সাথে দেখতে এসেছিল। সেই রাতে আব্বু ঘরে ছিলেন না এবং আমরা দুই বোন একা ছিলাম। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, রাজেশ ভাই এবং বোন অন্য ঘরে কথা বলছিলেন। সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল যে হঠাৎ দরজায় জোরে জোরে টোকা পড়তে লাগলো। সেই মুহূর্তটা মনে করে প্রীতির স্বর কাঁপতে লাগলো। আমি দরজা থেকে বাইরে উঁকি দিলাম তো ৩-৪টে গুন্ডা দাঁড়িয়েছিল। তাদের মুখে দানবীয়তা ছিল। তাদের মধ্যে একজন বলল, আমরা জানি তোমাদের ঘরে একটি যুবক এসেছে, তাকে বাইরে বের করো। আমি ভয় পেয়ে গেলাম, ভাবলাম কোথাও আব্বু না এসে পড়েন বা কোনো হট্টগোল না হয়। শোরগোল শুনে রাজেশ তাৎক্ষণিক বাইরে এলো। সে আমাকে ইশারা করল যে আমি ভিতরে চলে যাই। আমি আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করে কান লাগিয়ে শুনতে লাগলাম। বাইরে রাজেশ গুন্ডাদের সামনে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন কোনো নোংরা কথা বলল, কিন্তু রাজেশ প্রতিরোধ দেখালো। যদি চাইতো তাহলে সে সবাইকে মেরে ভাগাতে পারত, কিন্তু সে জানত যে সে একা এবং আমরা দুই দুর্বল বোন ভিতরে আছি। রাজেশ ভাই নরম তার সাথে তাদের বুঝিয়ে কোনো ক্রমে ফিরিয়ে দিল। সেই রাতে সে দেরি করে বাইরে দরজার কাছে বসে রইল, যেন কোনো বিপদের পাহারা দিচ্ছে। প্রীতির চোখ নম হয়ে গেল। তখন আমি প্রথমবার অনুভব করলাম যে রাজেশ শুধু সাহসী নয়, বরং অন্যের সম্মান রক্ষাকারী মানুষ। আমাদের ধারণা ছিল না যে এই রাতটাই আসন্ন ঝড়ের প্রথম আহ্বান ছিল। প্রীতি গভীর শ্বাস নিয়ে বলল, কিন্তু সেটা শুধু শুরু ছিল। তারপর যেন আমাদের জীবন যন্ত্রণা হয়ে গেল। প্রত্যেক দিন সেই ৩-৪ গুন্ডা আমাদের ঘরের বাইরে এসে দাঁড়াত। যেই আব্বু কাজে যান তো আমাদের উত্ত্যক্ত করতে শুরু করত। আমরা দরজা বন্ধ করে নিতাম, কিন্তু ভয় হৃদয় থেকে যায় না। তারপর এক রাতে সেই ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। প্রীতির স্বর কাঁপতে লাগল। রাতের অন্ধকারে জানালার কাঁচ ভাঙার শব্দ এলো। কেউ জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছিল। রাজেশ ভাইও সেই সময় ঘরে এসে পৌঁছেছিলেন। তারা নিজ চোখে দেখলেন যে এক গুন্ডা জানালা ভাঙছে। তারা আর সহ্য করতে পারলেন না, বাইরে গিয়ে তাদের সাথে ঝগড়া করে ফেললেন। আমি চুপচাপ শুনছিলাম। প্রীতির শব্দগুলো আমার হৃদয়ে খোদাই হচ্ছিল। সেই লড়াই ভয়ঙ্কর ছিল, প্রীতি বলল। চিৎকারের শব্দ পুরো পাড়ায় গর্জন করল। আমার বড় বোন তাদের মধ্যে এসে পড়ল এবং সেই ঝগড়ায় মার খেয়ে গেল। রাজেশ ভাইয়ের হাতে একজন লোক মারা গেল, কিন্তু সেটা খুন ছিল না, সেটা আমাদের সম্মান রক্ষার লড়াই ছিল। প্রীতির অশ্রু গড়িয়ে পড়ল। আসল অপরাধী সেই গুন্ডারা ছিল, কিন্তু সাজা রাজেশ ভাইকে মিলল। যদি আমরা ধনী হতাম, যদি আমাদের কথা শোনার কেউ থাকত, তো হয়তো এটা সব হতো না। এই দুনিয়ায় দুর্বলের জন্য ন্যায় নেই ম্যাডাম। রাজেশ কোনো নির্দোষের রক্ত হারায়নি, সে শুধু গর্বে এসেছিল। আমি কিছু বলতে পারলাম না। প্রীতি অশ্রু মুছে বলল, এটা সব রাজেশের মায়ের চক্রান্ত ছিল। সে বলেছিল আমি আমার দ্বিতীয় মেয়েকে বলে দিয়ে দেব, কিন্তু আমার ছেলেকে ফাঁসি হতে দেব না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। প্রীতি বলল, হ্যাঁ, আমি নিজেকে সেই পরিকল্পনার জন্য উপস্থাপন করেছি যাতে রাজেশ বাঁচতে পারে। তার মা তাকে মুম্বাইয়ের একটা বড় আইনজীবীর কাছে পাঠিয়েছে, সেই আইনজীবী যার জীবন রাজেশ বছরখানেক আগে বাঁচিয়েছিল। সেই আইনজীবী আদালতে গিয়ে পৌঁছালো এবং সত্যিটা সামনে এলো। প্রমাণিত হলো যে রাজেশ তার সম্মান রক্ষার জন্য লড়াই করেছে, না কোনো জঘন্য অপরাধ করেছে। আদালত তাকে সম্মানের সাথে খালাস দিল। প্রীতির চোখে চমক এলো। রাজেশকে মৃত্যুদণ্ড হলো না, সে মুক্তি পেল। আমি দীর্ঘক্ষণ চুপ করে বসে রইলাম। প্রীতি চলে গেছে, কিন্তু তার গল্প আমার হৃদয়ে বাসা বেঁধে গেছে। আমি জানালা থেকে বাইরে তাকালাম। আকাশে হালকা ভোরের আলো ছড়িয়ে পড়ছে। আমার হৃদয়ে একটা পরিবর্তন ঘটে গেল। কিছু গল্প সময়ের সাথে মিলিয়ে যায় না, তারা সর্বদা হৃদয়ের কোনো কোণে জীবিত থাকে।